আসসালামু আলাইকুম। কিভাবে হবে বার্ষিক পরীক্ষা? প্রায় ১ কোটি শিক্ষার্থীর মনে ছিল এই প্রশ্ন। সাথে ১ কোটি শিক্ষার্থীর অভিভাবক এবং শিক্ষকরাও এতদিন পর্যন্ত একটা অস্পষ্ট ধারণার মধ্যে ছিলেন যে নতুন শিক্ষাক্রম বাতিল হওয়ার পর বার্ষিক পরীক্ষাটা কীভাবে হবে? অবশ্যই সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবি কর্তৃক জারি করা হয়েছে নতুন পরিবর্তিত শিক্ষা পদ্ধতির সিলেবাস, যার মাধ্যমে একটি নমুনা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে যে বার্ষিক পরীক্ষাটি কিভাবে হবে। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ধীরে ধীরে প্রত্যেকটি ভিডিও আপলোড করা হবে এবং প্রত্যেকটি সিলেবাস, প্রত্যেকটি শ্রেণী এবং সাবজেক্ট ওয়ারি সিলেবাসগুলো প্রকাশিত হবে। তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আমরা আজকে দেখে নিব নবম শ্রেণীর ইংরেজি প্রশ্ন এবং সিলেবাসটি। চলুন তাহলে শুরু করা যাক। নবম শ্রেণীর ইংলিশ সিলেবাসে বলা হয়েছে এ নাম্বার গাইডলাইন্স ফর ডেভেলপিং কোশ্চেন্স। এখানে 1, 2, 3 এবং 4টি আইটেম থাকবে। তার মধ্যে প্রথমত বলা হয়েছে কোশ্চেন্স শুড বি বেসড অন দ্য কম্পিটেন্সিস অর স্কিলস অ্যান্ড নলেজ ফোকাসড ইন দ্য experience of the NCTB textbook as prescribed by the syllabus outlined in these guidelines. Number 2, questions on reading and grammar must be set from the unseen text, which should similar to be relevant text given in the textbook in terms of level of difficulty, genre and style. Number 3, tasks for writing part need to be set considering the type of writing students have done in the classroom. However, no writing task or topics should be copied from the textbook while setting questions. এখানে এবং 4 নম্বর বলা হয়েছে questions setters need to be provide the sample answer and rubrics for marking the essay type or open-ended writing task. এখানে 1, 2 এবং 1, 2, 3, 4 নম্বরে 4টি আইটেম থাকবে। তার মধ্যে 1 নম্বর বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ যে টেক্সটবুকটি দেওয়া হয়েছে তার থেকে কিছু জ্ঞান অর্জন করে এবং কী জ্ঞান অর্জন করলো সেই বিষয়ে একটু ফোকাস করতে হবে। 2 নম্বরে গ্রামার পার্টটা ইনক্লুড করতে হবে। 3 নম্বরে কোনো অবস্থাতেই হুবহু কপি করা যাবে না, এটি বলা হয়েছে যে প্যাসেজ থেকে হুবহু কপি করা যাবে না। এবং 4 নম্বরে ওপেন এন্ডেড রাইটিং, অর্থাৎ একটি লেখা লিখতে হবে যেটি ওপেন, যে কোনো একটি বিষয়ে প্যারাগ্রাফ হতে পারে বা এসে হতে পারে, একটা ওপেন হ্যান্ডেড লিখতে হবে। তো বি নম্বরে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশান 2024, এখানে 6, 8 এবং 9 তিনটি অধ্যায় এখানে দেওয়া হয়েছে। টাইটেল হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেশন কম্পিটিশন, পেজ নাম্বার 53 to 60, এবং অষ্টম অধ্যায় ইমাজিনেশনস 69 to 78, এবং নবম অধ্যায় এ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট, পেজ নাম্বার 79 to 82। এই তিনটি অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। সি নম্বরে অ্যাসেসমেন্ট ফরম্যাট, এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে 30% এবং সামেস্টিভ হচ্ছে 70%, অর্থাৎ 30% ক্লাস মূল্যায়ন হবে বা শ্রেণী মূল্যায়ন হবে এবং 70% লিখিত অর্থাৎ বাৎসরিক মূল্যায়ন হবে। ডি নম্বরে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন, এখানে কিছু কাজ দেওয়া হবে, শ্রেণীভিত্তিক কিছু কাজ দেওয়া হবে। এটি ক্লাস টেস্ট হতে পারে বা ক্লাস অ্যাসেসমেন্ট হতে পারে এবং সেগুলো বাড়িতে করতে হবে, তার থেকে ডিপেন্ড করে উত্তরগুলো লিখতে হবে। এরপর রয়েছে হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার্স, অর্থাৎ শিক্ষক একটি নির্দিষ্ট হোমওয়ার্ক নির্দিষ্ট করে দেবেন, তার থেকে লিখে আনতে হবে। ক্লাস ওয়ার্ক ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা প্রত্যেকে আলাদা আলাদা দিতে হবে। তো এর মার্ক হবে 10, এবং প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ দলবদ্ধ কাজ, সেখান থেকে 10 মার্ক থাকবে, অর্থাৎ টোটাল 30। এই 30 মার্ক হবে সামষ্টিক মূল্যায়ন। এবং ই নম্বরে সামেটিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ বাৎসরিক যে মূল্যায়নটি হবে তার থেকে নির্দিষ্ট করে লিখতে হবে। এর মধ্যে রিটেন থাকবে। তো সম্পূর্ণ যদি আমরা 100 মার্কে একটি প্রশ্ন দেখি, এর মধ্যে রিডিং থাকবে 35 মার্ক, তার মধ্যে এমসিকিউ 5টি থাকবে, 5টিতে পাস। শর্ট আনসার কোশ্চেন থাকবে 5টি 10 মার্ক থাকবে।
ম্যাচিং থাকবে 5টি, মার্ক থাকবে 5, আর্গুমেন্টস থাকবে 5টায় 5 এবং কমপ্লিটিং টেবিল, এতে একটি টেবিল থাকবে, তার মার্ক হবে 10, অর্থাৎ 5টি সেন্টেন্স তৈরি করতে হবে একটি টেবিল থেকে, মার্ক হবে 10। এরপর অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, একটি কবিতা থাকবে, সেই কবিতা থেকে অনুরূপ কবিতা লিখতে হবে বা একটি কবিতার সারমর্ম, সারবস্তু কিংবা মূল ভার্ব সেগুলো থেকে লিখতে হবে। তো প্রথমটায় 3টি আইটেম থাকবে, এতে 5 গুণে 10 থাকবে। এরপর শর্ট আনসার কোশ্চেন্স, অর্থাৎ 3 নম্বরে একটি শর্ট আনসার কোশ্চেন থাকবে, তার মার্ক হবে 10। এরপর আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারি ফিগার্স, তো এটিতে একটি থাকবে এবং তার মার্ক হবে 10। রাইটিং এক্সপ্রেশনস, অর্থাৎ কোনো বিষয়ে একটি এক্সপ্রেশন থাকবে, তার থেকে 6টি থাকবে এবং এর মার্কও থাকবে 10। এরপর রাইটিং পার্ট 35 মার্কস, এর মধ্যে রাইটিং প্যারাগ্রাফ একটি, মার্ক হবে 10। রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে, অর্থাৎ একটি এসে দেওয়া থাকবে, অনুরূপ আরেকটি এসে লিখতে হবে, তার মার্ক হবে 15। এবং রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট, একটি অনুচ্ছেদ লিখতে হবে, তার মার্ক হবে 10, টোটাল 100 মার্ক। এবং এখানে বলা হয়েছে যে কোশ্চেন সেটার্স মে ইনক্লুড অল্টারনেটিভ আইটেমস অফ সিমিলার নেচার অ্যান্ড লেভেল অফ ডিফিকাল্টি টু গিভ অপশনস ফর দ্য candidates to choose from. Thus, candidates will have the flexible to choose any one out of the 3 tasks. অর্থাৎ 3টি প্রশ্ন, সর্বোচ্চ 3টি প্রশ্ন দেওয়া যেতে পারে অল্টারনেটিভ হিসেবে, তার মধ্য থেকে শিক্ষার্থী যেটি ভালো মনে করে, যেটি সুবিধা মনে করে, সুবিধা মতো সে উত্তর দিতে পারবে। তো এরপরে এখানে একটি নমুনা প্রশ্ন, একটি মডেল টেস্ট দিয়ে দেওয়া হয়েছে, এরকম আকার প্রশ্ন হবে। প্রথমত আমরা আগে যেরকম 2022 পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো দেখেছি ওই রকমই প্রশ্ন থাকবে। প্রথমে একটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে 5টি মাল্টিপল চয়েস আনসার, অর্থাৎ 5টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিতে হবে। এরপরে বি নাম্বারে 5টি প্রশ্ন থাকবে, তার মার্ক হবে 10, এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সি নাম্বারে একটি টেবিল থাকবে, সেই টেবিল থেকে 5টি সেন্টেন্স তৈরি করে কলাম এ এবং কলাম বি মিলকরণ করতে হবে। এরপরে 2 নম্বরে একটি কনভারসেশন, অর্থাৎ একটি ডায়লগ দেওয়া আছে, এই ডায়লগ থেকে বলা আছে নাও গিভ ইয়োর অপিনিয়ন্স হোয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের সাথে তুমি একমত নাকি দ্বিমত পোষণ করছো সেটি বিষয় লিখতে হবে। এরপর 3 নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অফ সাইবার ক্রাইম দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, এইরকমও আমরা আগে ফিল আপ করেছি যে একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজ থেকে আমাদের নিম্নোক্ত টেবিলটি ফিল আপ করতে হবে। প্রথমত বলা হয়েছে কজ, ইফেক্ট, প্রিভেন্টিভ মেজার্স। প্রথমে কজ হচ্ছে হ্যাকিংয়ের বিষয়টি কী ইফেক্ট ফেলে সেটি লিখতে হবে। প্রিভেন্টিভ মেজার্স মানে এটি কীভাবে প্রতিরোধ করা যায়। এরপর আইডেন্টিফাই থেফট, অর্থাৎ চুরি, চোর ধরা বা চোর নির্দিষ্টকরণ, এটিও এখান থেকে এর প্রভাব কী এবং কীভাবে এটি প্রতিরোধ করা যায়। অনলাইন ফ্রড এবং অনলাইনে যে প্রতারণাটা হয় সেটির কী প্রভাব ফেলে এবং কীভাবে এটি প্রতিরোধ করা যায় এটি লিখতে হবে। এরপর ফিশিং, অনলাইন যে ফিশিংগুলো হয় সেটিও কীভাবে কী প্রভাব ফেলে এবং এটি কীভাবে প্রতিরোধ করা যায় সেগুলো বিষয় লিখতে হবে। ম্যালওয়্যার অ্যাটাকস, যদি অনলাইনে কাজ করার সময় কোনো ভাইরাস অ্যাটাক করে সেগুলো কী ইফেক্ট ফেলে এবং এগুলো কীভাবে প্রতিরোধ করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে লিখতে হবে। পার্ট বিতে থাকবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, অর্থাৎ একটি কবিতা থাকবে, এই কবিতা থেকে পরবর্তীতে প্রশ্নর উত্তর দিতে হবে এ বি সি। এই নাম্বারে থাকবে 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্নের উত্তর দিলে 10 মার্ক পাওয়া যাবে। বি নাম্বারে রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড আইডেন্টিফাই 3 metaphors and 2 similars used in the poem. They explain in the purpose of their uses, অর্থাৎ এখানে একই রকম 3টি শব্দ এবং
দুটি শব্দ এবং অল্টারনেটিভ 3টি শব্দ কি কি ব্যবহার করা হয়েছে এই 5টি শব্দ মিলে লিখতে হবে, তার মার্ক হবে 10। এরপর সিতে বলা হয়েছে রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস। এই গল্পটি পড়ে তুমি কি বুঝতে পারলে সেই বিষয় সম্পর্কে তোমাকে লিখতে হবে, তার মার্ক হবে 10। এবং পার্ট সিতে একটি রাইটিং সাইড থাকবে। তো এখানে বলা হয়েছে ফর কোয়েশ্চেন্স 5 to 7 লার্নার্স শুড স্ট্রিক্টলি ফলো দ্য টেক্সট বুক টু ডেভেলপ দেয়ার রাইটিং অন ডিফারেন্ট ইস্যুস। এখানে 5 থেকে 7 নম্বরে যে কোনো বিষয় সম্পর্কে বোর্ড বই থেকে দেওয়া হবে সেগুলো সম্পর্কে লিখতে হবে। এবার 5 নম্বরে বলা হয়েছে যে ইউ নো দ্যাট দ্য কালচারাল হেরিটেজ হোল্ডস প্রোফাউন্ড সিগনিফিকেন্স রিফ্লেক্টিং এ কান্ট্রি রিচ হিস্টোরি। বলা হয়েছে যে কালচারাল হেরিটেজ অর্থাৎ সাংস্কৃতিক যে ঐতিহ্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটি দেশের উপর খুবই প্রভাব ফেলে, আর এটি উচ্চ ইতিহাস রয়েছে বা সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ডাইভার্স ট্রেডিশনস অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি, এগুলো ঐতিহ্য এবং জাতীয়তার প্রতীক। থিঙ্ক অফ দ্য কালচারাল হেরিটেজ অফ ইয়োর লোকালিটি, ডিস্ট্রিক্ট, কান্ট্রি হুইচ হ্যাজ এ স্পেশাল ভ্যালু। তোমার আশপাশে বা তোমার এলাকায় বা তোমার জেলায় অথবা তোমার দেশে যে ব্যতিক্রম বা বিশেষ যে মূল্যবান কালচারাল অ্যাক্টিভিটিস বা কালচারাল হেরিটেজ অর্থাৎ সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে সেগুলো সম্পর্কে কিছু লিখতে হবে। এরপর বলা হয়েছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ বাংলাদেশ। বাংলাদেশের সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে সেগুলো সম্পর্কে গুরুত্ব সম্পর্কে লিখতে হবে 10 মার্কের মধ্যে। এই বিষয়গুলো সম্পর্কে নবম শ্রেণীতে প্রশ্ন থাকবে, সেম এরকম একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো আশা করি এই প্রশ্ন অনুযায়ী যদি চেষ্টা করা যায় তাহলে ইনশাল্লাহ ভালো একটি ফলাফল করা যাবে। তো প্রত্যেক শিক্ষার্থীর উচিত এই প্রশ্নগুলো অনুযায়ী যাচাই বাছাই করে নিজেকে প্রস্তুত করা। আশা করি আগের থেকে অনেক অনেক ভালো হবে এবং শিক্ষকরা তোমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবেন শ্রেণীতে। তো সেগুলো থেকেই তোমরা আরও ডিটেলস জানতে পারবে। তো এরপরে 6 নম্বরে একটি সিমিলার কম্পোজিশন দেওয়া হয়েছে, সেই কম্পোজিশন অনুসারে আরেকটি কম্পোজিশন লিখতে হবে। 6 নম্বর বলা আছে দ্য ভেন diagram below shows some similarities, some dissimilarities, and some common features between the garment sector and the IT sector of Bangladesh. Now write an essay describing the Venn diagram in not more than 250 words. অর্থাৎ 250 শব্দের মধ্যে একটি কম্পোজিশন লিখতে হবে। এখানে বলা হচ্ছে গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টর এই দুটি সেক্টরের মধ্যে কী কী মিল রয়েছে এবং কী কী অমিল রয়েছে, মিল অমিল সব কিছু মিলিয়ে এখানে কয়েকটি হিন্টস আমাদের দেওয়া রয়েছে। এই হিন্টসগুলো মিলিয়ে আমাদেরকে একটি কম্পোজিশন লিখতে হবে যে সেগুলো যেন 250 শব্দের বেশি না হয়। এখানে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে স্টার্ট উইথ অ্যান এঙ্গেজিং সেন্টেন্স টু গ্রেভ দ্য রিডার্স অ্যাটেনশন, অর্থাৎ কিছু হিন্টস দিয়ে দিতে হবে যেগুলো পাঠককে আকর্ষণ করে। ইউজ 3 বডি প্যারাগ্রাফ, অর্থাৎ 3টি প্যারাগ্রাফের এই কম্পোজিশনটি লিখতে হবে। ইউজ স্পেসিফিক এক্সাম্পল, ফ্যাক্টস অ্যান্ড কোটস টু সাপোর্ট ইউর পয়েন্টস, এখানে কিছু স্পেসিফিক উদাহরণ দিতে হবে যাতে এটি এই পয়েন্টগুলো সাপোর্ট করে। এরপর ব্রিফলি রিক্যাপ দ্য মেইন পয়েন্টস অফ দ্য কম্পোজিশন অ্যান্ড কন্টেন্টস ইউ কভার্ড ইন দ্য বডি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মধ্যে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে সংক্ষিপ্ত কিছু পয়েন্ট থাকবে যেগুলো সহজেই বুঝতে পারা যায়। এরপর 7 নম্বরে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলেভেন্ট এক্সাম্পল অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, দেন ফিল আপ ফলোয়িং গ্রিড 1 ইজ ডান ফর ইউ। এখানে একটি করে দেওয়া হয়েছে, বাদবাকিগুলো তোমাদের পূরণ করতে হবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে যে প্যাসেজটি একটি টেবিল আকারে রয়েছে, এলিমেন্ট অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট আর এক্সাম্পল ইন দ্য টেক্সট। এখানে যে সকল উপাদান রয়েছে এই উপাদানগুলো দিয়ে প্যাসেজের সাথে কী কী মিল রয়েছে, যেমন জেনারেল স্টেটমেন্ট, হোয়াট ইজ বিং
এক্সপ্লেনড। এটা বলা হয়েছে ইনসেক্টস হ্যাভ এ স্পেশাল ওয়ে অফ ব্রিথিং, মানে পোকামাকড়ের একটি আলাদা বা ব্যতিক্রম একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে তাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। তো এটি ব্যাখ্যা করা হয়েছে তো প্যাসেজে। তো এইভাবে আমাদের 5টি সেন্টেন্স একটি দেওয়া রয়েছে, আরও 5টি সেন্টেন্স লিখতে হবে। তো প্যাসেজে কীভাবে আছে এবং এইগুলো আমাদের পরিবেশে কীভাবে উপাদানগুলো রয়েছে। এরপর রুব্রিক্স ফর মেকিং আইটেমস 5 to 6, এখানে এই টেবিলটি দিয়ে 5 নম্বর এবং 6 নম্বরের কিছু আইটেম আমাদের তৈরি করে নিতে হবে। তো এখানে কতগুলো আইটেম দেওয়া রয়েছে। প্রথমে ক্যাটাগরি, টাইটেল, টপিক, সেন্টেন্স অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স, এরপর বডি, অর্থাৎ এইগুলো দিয়ে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। রুব্রিক্স ফর মার্কিং আইটেমস নম্বর 5, রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লিখতে হবে এইগুলো সাজিয়ে। আর পরবর্তীতে একটি কম্পোজিশন লিখতে হবে। তো কম্পোজিশনের ক্যাটাগরিতে কী থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3, কনক্লুশন, অর্থাৎ 3টি প্যারাগ্রাফ থাকবে, একটি ইন্ট্রোডাকশন থাকবে এবং একটি কনক্লুশন থাকবে। অর্থাৎ আমরা এর আগে যে আইটেমগুলো 5, 6 নম্বরে যেগুলো বলেছি যে একটি প্যারাগ্রাফ এবং একটি কম্পোজিশন, সেইগুলো এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে যে প্যারাগ্রাফ এবং কম্পোজিশনগুলো আমরা কীভাবে লিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এইভাবে যদি তোমরা নিজেকে যাচাই করে নাও তাহলে সুন্দরভাবে একটি পরীক্ষা তোমরা দিতে পারবে। আর পরবর্তী সাবজেক্টগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পেজটি ফলোতে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।